টিচিং এন্ড অনলাইন এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব। এই অধ্যায়টার বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের প্রত্যেক স্টুডেন্টের মনে একটু ভয় থাকে যে আমরা কিভাবে অব্যবসায় প্রতিষ্ঠানের অঙ্কগুলো করব। যে অব্যবসায় প্রতিষ্ঠানের অঙ্কগুলো তো খুবই কঠিন। আশা করি আজকের লেকচারটা দেখার পরে এই যে কঠিন শব্দটা, এই কঠিন শব্দটা আশা করি ইনশাল্লাহ থাকবে না। তো মনোযোগ দাও, আসো আমরা শুরু করি। প্রথমে আসো, অব্যবসায় প্রতিষ্ঠান বলতে আমরা কি বুঝি। অব্যবসায় প্রতিষ্ঠান, এর আগে আমরা শিখছি ব্যবসা প্রতিষ্ঠান। আমরা জানি যে ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। যে সমস্ত প্রতিষ্ঠান গঠিত হয় মুনাফা অর্জন করার উদ্দেশ্যে সেগুলোকে আমরা ব্যবসায় প্রতিষ্ঠান বলি। আর অব্যবসায় প্রতিষ্ঠান হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলা প্রতিষ্ঠিত হয় মূলত মানুষের সেবা করার জন্য, মানুষের কল্যাণ করার জন্য, ওই সমস্ত প্রতিষ্ঠানকে বলা হয় আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠান। ওকে, তাইলে অব্যবসায়ী প্রতিষ্ঠানটা কেন প্রতিষ্ঠিত হয়? অব্যবসায়ী প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয় মূলত হচ্ছে যে মানুষের কি করার জন্য? সেবা করার জন্য, মানুষের কল্যাণ করার জন্য মূলত আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়। এই যে অব্যবসায়ী প্রতিষ্ঠান, আমরা একটু উদাহরণে যাই। যেমন একটা কিন্ডারগার্টেন, এটা একটা অব্যবসায় প্রতিষ্ঠান। কেন এটা একটা অব্যবসায় প্রতিষ্ঠান? কারণ এই কিন্ডারগার্টেন সাধারণত কি করে? বাচ্চাদেরকে শিক্ষা দেয়, সেজন্য এই কিন্ডারগার্টেনটা একটা অব্যবসায় প্রতিষ্ঠান। একইভাবে আমি যদি বলি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, এটাও একটা অব্যবসায় প্রতিষ্ঠান। এটাকেও আমরা অব্যবসায় প্রতিষ্ঠান বলবো। কেন এটাকে অব্যবসায় প্রতিষ্ঠান বলবো? কারণ এই প্রতিষ্ঠানটারও প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কি করা? সেবা দেওয়া, অর্থাৎ শিক্ষা প্রদান করা। দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা কিরকম? দেখো, তুমি যখন একটা কিন্ডারগার্টেনে যখন একটা বাচ্চাকে ভর্তি করাইতে যাবা, সেখানে তোমাকে মাসিক বেতন দিতে হবে 5 থেকে 600 টাকা। কিন্তু তুমি যখন একটা স্টুডেন্ট, যখন তুমি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে বা অন্য এরকম যে সরকারি কলেজগুলো আছে এগুলাতে যখন তুমি ভর্তি করাইবা, সেক্ষেত্রে তোমার কোনো মান্থলি বেতন নেই। তাহলে দুইটার মধ্যে আমাদের পার্থক্য হয়ে গেছে। দুইটাকেই আবার অব্যবসায় প্রতিষ্ঠান বলা হয়। একটাতে অর্থাৎ টাকার বিনিময়ে তোমাকে শিক্ষা দিচ্ছে, আর একটাকে তোমাকে সম্পূর্ণভাবে তোমাকে বিনামূল্যে বা জনকল্যাণ করতেছে। এখন এই যে ধারণা, এটার উপরে ভিত্তি করে আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠানকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। অব্যবসায় প্রতিষ্ঠানকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান, অব্যবসায়ী প্রতিষ্ঠান। আরেকটা হচ্ছে আমাদের অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। এটাকে আবার বিশুদ্ধ অব্যবসায়ী প্রতিষ্ঠানও বলা হয়। তাইলে অব্যবসায়ী প্রতিষ্ঠান কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে যে তোমার মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। তাহলে যে সমস্ত অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলা জনকল্যাণ করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হলেও টাকার বিনিময়ে বা মুনাফার বিনিময়ে, অর্থাৎ তারা সেবা দেয় ঠিক আছে, জনকল্যাণ করে ঠিক আছে, কিন্তু বিপরীতে এখান থেকে কিছু মুনাফা অর্জন করে, এগুলাকে বলা হয় আমাদের মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। যেমন তুমি বলতে পারো বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, তারপরে বিভিন্ন কিন্ডারগার্টেন, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এরপরে মনে করো বিভিন্ন হিসাব বিজ্ঞানীদের সংঘ, ডাক্তারদের সংঘ, এগুলো হচ্ছে আমাদের মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। কারণ এগুলো জনকল্যাণ করার পাশাপাশি এই সমস্ত প্রতিষ্ঠানগুলা কি করে? মুনাফা করে, সেই জন্য এগুলাকে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয়। এরপরে আসো অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। যে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলা প্রতিষ্ঠার পর থেকে জনকল্যাণ করে, এদের মুনাফা অর্জন করা এদের কোনো প্রধান উদ্দেশ্য থাকে না, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বলা হয় আমাদের অমুনাফাভোগী বা বিশুদ্ধ ব্যবসায়ী প্রতিষ্ঠান। যেমন আমরা বলতে পারি বিভিন্ন সরকারি কলেজ, তারপরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল, এই সমস্ত প্রতিষ্ঠান, বিভিন্ন ক্লাব, এই সমস্ত প্রতিষ্ঠানগুলা প্রতিষ্ঠিত হয় মূলত মানুষের সেবা করার জন্য। কোনো প্রকারের এরা মুনাফা অর্জন করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় না বা মুনাফা অর্জন করেও না। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বলা হয় আমাদের অমুনাফাভোগী বা বিশুদ্ধ ব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয়। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আমরা অব্যবসায়ী প্রতিষ্ঠানটা বললাম, এই অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়, তাদের নিজেদের একটি সংঘ আছে বা তাদের নিজেদের একটি কার্যনির্বাহী কমিটি আছে। এই কার্যনির্বাহী কমিটি বা নিজেদের সংঘ অনুযায়ী এই অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কি হয়? পরিচালিত হয়। তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে
যে অব্যবসায়ী প্রতিষ্ঠানটা কিভাবে পরিচালিত হয়, তোমরা উত্তর দিবা যে অব্যবসায়ী প্রতিষ্ঠানটা পরিচালিত হয় তাদের নিজেদের কার্যনির্বাহী কমিটি দ্বারা অথবা তাদের নিজেদের আইন দ্বারা বা তাদের নিজেদের নীতি অনুযায়ী অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কি হয়, পরিচালিত হয়। এখন চলে আসি আর্থিক বিবরণী। এখন ব্যবসা প্রতিষ্ঠানে যেমন একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে আমাদের কত টাকা আয় বা ব্যয় হলো বা কত টাকা সম্পদ বা দায় আছে এই বিষয়গুলো জানার জন্য যেমন তারা তাদের একটা আর্থিক বিবরণী প্রস্তুত করে, ঠিক একইভাবে আমাদের এই অব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রেও যদিও তারা জনকল্যাণ করে তারপরেও এই অব্যবসায় প্রতিষ্ঠানের আমাদের কিছু আর্থিক বিবরণী আছে। এই অব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর মধ্যে আছে আমাদের তিনটা। ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর মধ্যে আছে তিনটা। এক নম্বর হচ্ছে আমাদের প্রাপ্তি ও প্রদান হিসাব, এরপরে আছে আমাদের আয় ও ব্যয় হিসাব, আর লাস্ট ওয়ান আছে আমাদের উদ্বৃত্ত পত্র। অর্থাৎ কি কি আছে, প্রাপ্তি ও প্রদান হিসাব, আয় ব্যয় হিসাব, তারপরে আছে আমাদের উদ্বৃত্ত পত্র। এখন প্রাপ্তি ও প্রদান হিসাব মানে কি, এই অব্যবসায় প্রতিষ্ঠানগুলা বিভিন্ন জায়গা থেকে মনে করো তাদের কিছু টাকা আসে, যেমন তারা কারো কাছ থেকে অনুদান নিল, তারপরে মনে করো তাদের যদি কোনো সদস্যদের কাছ থেকে চাঁদা আদায় করলো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে থেকে তাদের প্রতিষ্ঠানে নগদ বা ব্যাংকে টাকা আসতে পারে। আবার বিভিন্ন ক্ষেত্রে তাদের এই নগদ বা ব্যাংকের টাকাগুলো খরচ করতে পারে বা প্রদান করতে পারে। এই যে একটা ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন উৎস থেকে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদানগুলা লিপিবদ্ধ করার জন্য যে হিসাবটা প্রস্তুত করা হয় সেটাকে বলা হয় আমাদের প্রাপ্তি ও প্রদান হিসাব। কি বলা হয়, প্রাপ্তি ও প্রদান হিসাব বলা হয়। অর্থাৎ অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলা তাদের বিভিন্ন প্রাপ্তি, নগদ প্রাপ্তি বা ব্যাংক প্রাপ্তি এবং নগদ প্রদান বা ব্যাংক প্রদানগুলা লিপিবদ্ধ করার জন্য যে হিসাবটা প্রস্তুত করে সেটাকে বলা হয় প্রাপ্তি ও প্রদান হিসাব। যেমন আমরা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নগদান হিসাব পড়ছিলাম, এই নগদান হিসাবের একটা অনুরূপ হচ্ছে আমাদের প্রাপ্তি এবং প্রদান হিসাব। নগদান হিসাবে যেমন আমাদের ডেবিট পাশে নগদ প্রাপ্তি বা ব্যাংক প্রাপ্তিগুলা লিখছি, ক্রেডিট সাইডে নগদ প্রদান বা ব্যাংক প্রদানগুলা লিখছি, ঠিক একইভাবে আমাদের প্রাপ্তি ও প্রদান হিসাবে ডেবিট সাইডে আমাদের নগদ প্রাপ্তি বা ব্যাংক প্রাপ্তিগুলা লিখতে হবে, একইভাবে আমাদের ক্রেডিট সাইডে নগদ প্রদান বা ব্যাংক প্রদানগুলা লিখতে হবে। ওকে, আমি যদি একটু ছোট করে তোমাদেরকে দেখাই, এই প্রাপ্তি প্রদান হিসাবের ফরম্যাটটা হচ্ছে এরকম। এটা হচ্ছে যে মনে করো এরকম করে আমরা করব, টাকার কলাম থাকবে, এটা হচ্ছে যে মনে করো প্রাপ্তি, এটা হচ্ছে ডেবিট সাইড, এটা হচ্ছে আমাদের কি ক্রেডিট সাইড। উপরে লিখবা প্রাপ্তি ও প্রদান হিসাব, তারপরে এখানে আমরা প্রাপ্তিগুলো লিখবো, এখানে আমাদের প্রাপ্তিগুলো লিখবো। প্রাপ্তির ক্ষেত্রে আমাদের এখানে শুরু হয় উদ্বৃত্ত দিয়ে, এর পরে আমাদের সকল প্রকার প্রাপ্তির ভিতরে দুই ধরনের প্রাপ্তি থাকে, একটা হচ্ছে তো তোমার মুনাফা জাতীয় প্রাপ্তি, একটা হচ্ছে একটু বড় করে দেখাই, দেখো আমাদের প্রাপ্তি ও প্রদান হিসাবটা, কারণ না হলে পরে বুঝবা না। আবার প্রাপ্তি ও প্রদান হিসাবের ফরম্যাটটা হচ্ছে এরকম, দেখো এরকম করে আমরা কলামটা করে ফেলবো, এরকম করে আমরা কলামটা করব। এখানে উপরে প্রতিষ্ঠানের নাম লিখবা, এরপরে প্রাপ্তি ও প্রদান হিসাব লিখবা, প্রাপ্তি ও প্রদান হিসাব। এরপরে এই পাশে হচ্ছে যে ডেবিট সাইড, এটা হচ্ছে আমাদের ক্রেডিট সাইড। এখানে বিবরণ টাকা, এখন এই প্রাপ্তি এবং প্রদান হিসাবটা শুরু হয় উদ্বৃত্ত দিয়ে, উদ্বৃত্ত 1 মনে করো আমরা 2020 সাল ধরলাম, 2020, এখানে নগদও হইতে পারে, তারপরে ব্যাংকও হইতে পারে। ওকে, এরপরে আমাদের এখানে দুই ধরনের প্রাপ্তি থাকে, একটা হচ্ছে যে তোমার মুনাফা জাতীয় প্রাপ্তি, সকল প্রকার মুনাফা জাতীয় প্রাপ্তি, আর একটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। আবার এই প্রদানের দিকেও ঠিক একই রকম দুই রকম থাকে, একটা হচ্ছে যে আমাদের মুনাফা জাতীয়, আর একটা হচ্ছে মূলধন জাতীয়। এখন এই পাশের টাকাগুলো সবগুলা যোগ করবা,
যোগ করার পরে এই টাকাগুলো এই পাশে নিয়ে যাইবা, এখানে তোমার একটা পার্থক্য সৃষ্টি হবে, এটাকে বলবো আমরা উদ্বৃত্ত 31/12/2020। ঠিক আছে, ওকে। আবার এখন দেখো, তাহলে আমাদের প্রাপ্তি এবং প্রদান হিসাবে আমাদের ডেবিট পাশে সকল প্রাপ্তিগুলা লিখবো, সেটা ব্যাংক প্রাপ্তি বা নগদ প্রাপ্তি। ক্রেডিট পাশে সকল প্রকার প্রদানগুলা লিখবো, সেটা ব্যাংকে প্রদান হইতে পারে, নগদ প্রদান হইতে পারে। এই প্রাপ্তির ভিতরে দুই ধরনের প্রাপ্তি আছে, একটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি আর একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আমরা আগে থেকে জানি এই মুনাফা জাতীয় প্রাপ্তি মানে হচ্ছে যে আমাদের আয়। মুনাফা জাতীয় প্রাপ্তি মানে হচ্ছে যে কি আয়, আর মূলধন জাতীয় প্রাপ্তি মানে হচ্ছে আমাদের দায়। মুনাফা জাতীয় প্রাপ্তি মানে কি আয়, আর মূলধন জাতীয় প্রাপ্তি মানে কি দায়। একইভাবে মুনাফা জাতীয় প্রদান হচ্ছে যে তোমার ব্যয়, একইভাবে মূলধন জাতীয় প্রদান হচ্ছে যে তোমার সম্পদ। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি বা মূলধন জাতীয় প্রাপ্তি দুইটাকে আমরা প্রাপ্তির দিকে লিখবো, মুনাফা জাতীয় প্রদান আর মূলধন জাতীয় প্রদান দুইটাকে আমরা ক্রেডিট দিকে লিখবো। আর এদিকে যোগ করব, যোগ করার পরে এদিকে যে পার্থক্যটা আসবে এটা হচ্ছে আমাদের সমাপনী উদ্বৃত্ত। এখন এখানে আসো, উদ্বৃত্ত আমাদের এখানে দুইটা আছে, একটা হচ্ছে আমাদের প্রারম্ভিক উদ্বৃত্ত আর একটা হচ্ছে আমাদের সমাপনী উদ্বৃত্ত বের হচ্ছে। মনে রাখবা এখানে প্রারম্ভিক উদ্বৃত্ত যেটা, এটা হচ্ছে ব্যালেন্স বিডি। পরবর্তীতে আমরা পড়বো এই প্রারম্ভিক উদ্বৃত্তটা চলে যাবে তোমার মূলধন তহবিলে। কোথায় যাবে? মূলধন তহবিলে যাবে। আর এই যে এখানে যে সমাপনী উদ্বৃত্ত যেটা বের হবে, এটা চলে যাবে চলতি বছরে উদ্বৃত্ত পত্রের সম্পত্তির পাশে। আবার বলতেছি, প্রারম্ভিক উদ্বৃত্তটা চলে যাবে মূলধন তহবিলের সম্পত্তির পাশে, আর সমাপনী উদ্বৃত্তটা চলে যাবে আমাদের উদ্বৃত্ত পত্রের সম্পত্তির পাশে। পরবর্তীতে মূলধন তহবিল কি উদ্বৃত্ত পত্র বলবো, আগে একটু শিখে রাখি। তাহলে প্রারম্ভিক উদ্বৃত্তটা কোথায় যাবে? মূলধন তহবিলের সম্পত্তির পাশে যাবে। একইভাবে সমাপনী উদ্বৃত্তটা চলে যাবে উদ্বৃত্ত পত্রের সম্পত্তির পাশে। আর এখানে যে মুনাফা জাতীয় আয় যেগুলো আছে, এই মুনাফা জাতীয় আয়গুলো চলে যাবে আমাদের পরবর্তীতে আয় ব্যয় হিসাবের আয়ের দিকে। আয় ব্যয় হিসাবের কোন দিকে? আয়ের দিকে, ক্রেডিট সাইডে। আর মূলধন জাতীয় প্রাপ্তি যেগুলো আছে এগুলো হচ্ছে দায়, এগুলো চলে যাবে আমাদের উদ্বৃত্ত পত্রের দায়ের পাশে। কোথায় চলে যাবে? উদ্বৃত্ত পত্রের দায়ের পাশে। তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো চলে যাবে আয় বিবরণীর আয় ব্যয় হিসাবের আয়ের পাশে, মানে ক্রেডিট দিকে। আর মূলধন জাতীয় প্রাপ্তিগুলো চলে যাবে উদ্বৃত্ত পত্রের দায়ের পাশে। একইভাবে মুনাফা জাতীয় প্রদানগুলা, এগুলো হচ্ছে যে ব্যয়, এটা চলে যাবে আমাদের আয় ব্যয় হিসাবের ডেবিট সাইডে বা ব্যয়ের দিকে। আর মূলধন জাতীয় প্রদান, এটা হচ্ছে যে সম্পদ, এটা উদ্বৃত্ত পত্রের সম্পত্তির পাশে চলে যাবে। ক্লিয়ার? ওকে। তাহলে আমাদের পরীক্ষা যদি আসে যে প্রাপ্তি এবং প্রদান হিসাবের ব্যালেন্স বিডি কে কি বলা হয় বা প্রারম্ভিক উদ্বৃত্তকে কি বলা হয়, এটা হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ বা প্রারম্ভিক ব্যাংক জমা। আর সমাপনী উদ্বৃত্তকে কি বলা হয়? এটাকে বলা হয় আমাদের সমাপনী নগদ উদ্বৃত্ত বা সমাপনী ব্যাংক জমা। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট। এরপরে আসো আমাদের দ্বিতীয় বিবরণীটার নাম কি বলছিলাম? দ্বিতীয়টা বলছিলাম আমাদের আয় ব্যয় হিসাব। কি বলছিলাম আমি? আয় ব্যয় হিসাব বলছিলাম। আয় ব্যয় হিসাব, আয় ব্যয় হিসাব, আয় ব্যয় হিসাব। এখন এই আমাদের যে কোনো একটা প্রতিষ্ঠানের, অর্থাৎ এটা যদিও আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠান হলেও এটারও একটা নির্দিষ্ট আয় বা নির্দিষ্ট ব্যয় আছে। এই প্রতিষ্ঠানের আয় ব্যয়গুলো দেখিয়ে আমরা যে হিসাবটা প্রস্তুত করব সেটাকে বলা হয় আমাদের আয় ব্যয় হিসাব। এই আয় ব্যয় হিসাবে আমাদের এটা হচ্ছে আমাদের ডেবিট সাইড, আর এটা হচ্ছে আমাদের কি ক্রেডিট সাইড। ডেবিট সাইডে এখানে সকল প্রকার মুনাফা জাতীয় প্রদান বা ব্যয়গুলা লিখবো। আর এদিকে লিখবো আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি বা ব্যয় আয়গুলা লিখবো, ঠিক আছে। আর এগুলোর সাথে যদি আমাদের কোনো সমন্বয় থাকে, সমন্বয় তো অবশ্যই কাজ করতে হবে। এরপর আমাদের এখানে একটা পার্থক্য সৃষ্টি হবে। মনে করো এইদিকে টাকা বেশি আছে, এইদিকে টাকা কম আছে, তখন এটাকে বলবো আমরা ব্যয় অতিরিক্ত আয়। অর্থাৎ আয় বেশি ব্যয় কম হলে সেটাকে বলবো আমরা ব্যয় অতিরিক্ত আয়, আর ব্যয় বেশি আয় কম হলে সেটাকে বলবো আমরা আয় অতিরিক্ত ব্যয়। ব্যয় অতিরিক্ত আয় মানে হচ্ছে আমাদের নেট লাভ, আর আয় অতিরিক্ত ব্যয় মানে হচ্ছে সেটা আমাদের নেট ক্ষতি। ঠিক আছে, তাহলে এদিকে টাকা বেশি, ক্রেডিট দিকে টাকা বেশি মানে আয়ের দিকে টাকা বেশি,
ব্যয়ের দিকে টাকা কম হলে সেটাকে আমরা বলবো ব্যয় অতিরিক্ত আয়, আর ব্যয়ের দিকে টাকা বেশি আয়ের দিকে টাকা কম হলে তখন সেটাকে বলবো আমরা কি আয় অতিরিক্ত ব্যয়। এখন প্রশ্ন হচ্ছে, এটা তো আমরা টিচকে লিখছি, অনেক সময় আমাদেরকে বলে বিবরণী আকারে করতে, কি করতে বলে বিবরণী। যদি বিবরণী আকারে করতে বলে তখন তুমি আয়গুলোকে প্রথমে লিখে ফেলবা, ব্যয়গুলোকে নিচে লিখবা, যেমন এরকম করে। যদি আমাদেরকে বিবরণী আকারে করতে বলে, অর্থাৎ এটা আরো সহজ, জাস্ট আমাদের তখন কলামটা হবে এরকম করে বিবরণ আকারে করলে, অর্থাৎ এখানে প্রথমে আয়সমূহ লিখে ফেলবা, প্রথমে তুমি আয়সমূহ লিখে ফেলবা, টোটাল আয় বের করবা, এরপরে ব্যয়সমূহ লিখবা, ব্যয়সমূহ লিখবা, টোটাল ব্যয় লিখবা, আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমাদের ব্যয় অতিরিক্ত আয় বা আয় অতিরিক্ত ব্যয়টা চলে আসবে। ক্লিয়ার? ওকে, এরপরে চলে আসি, এরপরে যেটা আছে আমাদের সেটা হচ্ছে আমাদের কি উদ্বৃত্ত পত্র, সেটা হচ্ছে আমাদের উদ্বৃত্ত পত্র। উদ্বৃত্ত পত্র আগের মতো, এখানে নতুন কিছু নাই। উদ্বৃত্ত পত্র আমাদের এখানে আগের মতোই, এখানে আমাদের সম্পদগুলা লিখবো, সম্পদগুলা লিখবো, এই পাশে আমরা দায়গুলা লিখবো, আমাদের আগে যেভাবে শিখছি ওইভাবে। আর সম্পদগুলা লেখার সময় আমাদের যদি কোনো সম্পত্তির সাথে যদি সমন্বয় থাকে, যেমন আমাদের স্থায়ী সম্পত্তির সাথে কি থাকতে পারে, স্থায়ী সম্পত্তির পাশে আমাদের এখানে অবচয় বা অবলোপন থাকতে পারে, এই অবচয় বা অবলোপনগুলো এখান থেকে বাদ দেব। একইভাবে আমাদের এখানে দায়ের পাশেও যদি কোনো সমন্বয় থাকে আমরা সমন্বয়ের কাজগুলা করব। তবে এখানে দায়ের পাশে একটা অতিরিক্ত কাজ আছে, প্রশ্নে যদি মূলধন তহবিল দেওয়া না থাকে, প্রশ্নে যদি কি দেওয়া না থাকে, মূলধন তহবিল দেওয়া না থাকে, তখন আমাদেরকে মূলধন তহবিলটা বের করতে হবে। কারণ আমরা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলধন নিয়ে, একটা প্রতিষ্ঠান মূলধন নিয়ে ব্যবসা শুরু করে, কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত এরকম কোনো মূলধন থাকে না। সেজন্য ওদের প্রতিষ্ঠানে যে সমস্ত সম্পত্তি আর দায়গুলো আছে, এগুলোর পার্থক্যটাই হচ্ছে যে মূলত আমাদের কি মূলধন তহবিল। তাহলে দায়ের পাশে, কারণ এই মূলধন তহবিলের সাথে ওই যে নেট লাভ বা নেট ক্ষতিটা আমাদের যোগ করতে হয়, তাহলে প্রশ্নে যদি আমাদের মূলধন তহবিল বের করা না থাকে, তাহলে আমাদেরকে মূলধন তহবিলটা বের করতে হবে, বের করে আমাদের এখানে দায়ের পাশে লিখতে হবে। এখন শিখবো আমরা কিভাবে মূলধন তহবিলটা নির্ণয় করা যায়, কিভাবে মূলধন তহবিলটা নির্ণয় করা যায়। তাহলে মনে রাখবা, মূলধন তহবিল হচ্ছে প্রতিষ্ঠানের সম্পত্তি এবং দায়ের মধ্যে পার্থক্যটাই হচ্ছে আমাদের মূলধন তহবিল। আর এই মূলধন তহবিলটা নির্ণয় করার সূত্রটা হচ্ছে, মূলধন তহবিল, এই মূলধন তহবিল নির্ণয় করার সম্পত্তিটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়, এটা হচ্ছে আমাদের মূলধন তহবিল নির্ণয় করার সূত্র। তাহলে মূলধন তহবিল সমান প্রারম্ভিক সম্পদ মাইনাস কি প্রারম্ভিক দায়, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। অর্থাৎ প্রারম্ভিক সম্পদ বলতে ব্যবসা শুরু করার প্রথম তারিখে যে সমস্ত সম্পত্তিগুলো আছে সেগুলোকে বোঝায়, আর প্রারম্ভিক দায় বলতে ব্যবসা শুরু করার প্রথম তারিখে মানে 1 তারিখে যে সমস্ত দায়গুলো আছে ওই সমস্ত দায়গুলোকে বোঝায়। আর প্রারম্ভিক সম্পত্তির ভিতরে বিগত বছরের যদি কোনো সম্পদ আমাদের এখানে থাকে, ওই সম্পদগুলো আমাদের প্রারম্ভিক সম্পত্তির ভিতরে লিখতে হবে। একইভাবে প্রারম্ভিক দায়ের মধ্যে বিগত বছরের যদি কোনো দায় দেওয়া থাকে, ওই দায়গুলোকে আমাদের এখানে লিখতে হবে। এভাবে আমরা মূলধন তহবিলটা নির্ণয় করব। তাহলে মূলধন তহবিল সমান হচ্ছে যে কি প্রারম্ভিক সম্পদ মাইনাস কি প্রারম্ভিক দায়। তাহলে আমরা মূলধন তহবিলটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে? ওকে, এরপরে গুরুত্বপূর্ণ নোটটা আলোচনা করার পূর্বে এখানে আরেকটা বিষয় তোমাদেরকে আলোচনা করে দিই। আর এখানে উদ্বৃত্ত পত্র যেটা বলছিলাম, উদ্বৃত্ত পত্রের কিন্তু আমাদের দুই পাশে টাকার পরিমাণটা কি হবে, সমান হবে। সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে আয় ব্যয় হিসাবে কোনো আয় বা ব্যয়ের সাথে যদি সমন্বয় থাকে, সমন্বয়ের কাজগুলা করতে হবে। এই সমন্বয়ের কাজগুলা করার জন্য আমি তোমাদেরকে একটা টেকনিক শেখাই। প্রথমত হচ্ছে যে 1 নম্বরে আসো, সেটা হচ্ছে যে কিভাবে আমরা সমন্বয়ের কাজগুলা করব। মনে করো কোনো আয় বা ব্যয়, সংশ্লিষ্ট আয় বা ব্যয়, এটা যে কোনো আয় বা ব্যয়, মনে করো এই আয় বা ব্যয়ের সাথে কিভাবে সমন্বয়গুলা করব। এই আয় বা ব্যয়ের সাথে বিগত বকেয়া মানে হচ্ছে বিগত বছরের যদি কোনো বকেয়া থাকে সেটাকে তুমি বিয়োগ করবা।
বিগত বছরের কোনো বকেয়া থাকলে সেটা তুমি কি করবা, সংশ্লিষ্ট আয় বা ব্যয় থেকে বিয়োগ করবা। বিগত বকেয়া মানে বিগত বছরের বকেয়া। যেমন বেতন প্রদান করা হলো 50,000 টাকা, যার মধ্যে গত বছরের বকেয়া চাঁদা ছিল 10,000 টাকা। তাহলে 10,000 টাকা আমাদের এখানে কি করতে হবে, বাদ দিতে হবে। কেন বাদ দিব, চলতি বছরের প্রকৃত আয় বা ব্যয়টা নির্ণয় করার জন্য সাধারণত বিগত বছরের বা পরবর্তীতে আমরা যেগুলা বলবো এগুলা যোগ বা বিয়োগ করব। ওকে, তাহলে বিগত বকেয়া থাকলে আমরা বিয়োগ করব। একইভাবে যদি চলতি বকেয়া থাকে, চলতি বছরের বকেয়া প্লাস চলতি বকেয়া, এই চলতি বকেয়া থাকলে আমরা যোগ করব। চলতি বকেয়া থাকলে আমরা কি করব, যোগ করব। একইভাবে বিগত অগ্রিম, বিগত অগ্রিম, এই বিগত অগ্রিম থাকলে আমরা যোগ করব। একইভাবে চলতি অগ্রিম থাকলে আমরা বিয়োগ করব। চলতি অগ্রিম থাকলে বিয়োগ করব। ঠিক আছে। আবার দেখো, বিগত বকেয়া মানে হচ্ছে, অর্থাৎ টাকাটা হচ্ছে গত বছরে আমরা টাকাটা পাইছি অথবা পরিশোধ করছি চলতি বছরে। যেহেতু টাকাটা গত বছরে, সেই জন্য চলতি বছরে যে আয় বা ব্যয় আছে এখানের ভিতরে অন্তর্ভুক্ত থাকলে এটা এখান থেকে বাদ দিতে হবে। একইভাবে চলতি বকেয়া মানে হচ্ছে চলতি বছরে আয় বা ব্যয়, টাকাটা পাওয়ার কথা ছিল এখনো পর্যন্ত আমরা পাই নাই, না পারলেও বকেয়া ধারণা অনুযায়ী এটা আয় বা ব্যয়ের সাথে যোগ করতে হবে, সেজন্য আমরা চলতি বকেয়াটা যোগ করব। একইভাবে আমাদের বিগত অগ্রিম, বিগত অগ্রিম গত বছরে টাকা পাইছি, গত বছরে টাকা পাইছি, অগ্রিম নিছি, অগ্রিম নিছি মানে কোন বছরে, এই বছরের টাকাটা নিছি, সেজন্য এটা আমাদেরকে এখানে কি করতে হবে, যোগ করতে হবে। সেজন্য বিগত অগ্রিম থাকলে যোগ করব। মনে করো 2017 সালে 2018 সালের জন্য 50,000 টাকা চাঁদা পাইছে, তো চাঁদাটা 2017 সালে পাইলো, কোন বছরে চাঁদা, চলতি বছরের টাকা, সেই জন্য চলতি বছরের টাকার সাথে যোগ করব। একইভাবে চলতি অগ্রিম, চলতি অগ্রিম মানে কি টাকাটা এই বছরে নিয়ে ফেললেও টাকাটা হচ্ছে পরবর্তী বছরের, তাহলে পরবর্তী বছরের যেহেতু, সেই জন্য আমরা এখান থেকে কি করবো, এটা বাদ দিব। ঠিক আছে, তাহলে বিগত বকেয়া কি হবে, বিয়োগ হবে, চলতি বকেয়া যোগ হবে, আর বিগত অগ্রিম যোগ হবে, আর চলতি অগ্রিম কি হবে, বিয়োগ হবে। এখানে একটু কথা আছে, কথাটা কি, কথা হচ্ছে যে বিগত বকেয়া, এই বিগত বকেয়া এটা যদি তোমার, এটা তোমার ব্যয়ও হইতে পারে, এটা তোমার আয়ও হইতে পারে। এই বিগত বকেয়া এটা তোমার কি হইতে পারে, বিগত বকেয়া এটা তোমার ব্যয়ও হইতে পারে, বিগত বকেয়া এটা তোমার কি হইতে পারে, আয়ও হইতে পারে। আমরা এই পাশে লিখি, এই বিগত বকেয়াটা যদি তোমার কি হয়, ব্যয় হয়, তাহলে এটা তোমার হয়ে যাবে কি, এটা তোমার হয়ে যাবে দায়, এটা তোমার কি হয়ে যাবে, দায় হয়ে যাবে, এটা তোমার কি হয়ে যাবে, দায়। অর্থাৎ বিগত বকেয়া এটা দায়, অর্থাৎ এটাকে লিখবা তুমি আরেকবার কোথায় লিখবা, মূলধন তহবিলের দায়ের পাশে। আর বিগত বকেয়া এটা যদি আয় হয়, তাহলে এটা হয়ে যাবে তোমার সম্পদ, এটা হয়ে যাবে তোমার কি, সম্পদ। তাহলে এটাকে তুমি কোথায় লিখবা, এটাকে তুমি মূলধন তহবিলের সম্পত্তির পাশে লিখবা। তাহলে বিগত বকেয়া মানে হচ্ছে যে ব্যয় হলে দায়, আর বিগত বকেয়া এটা হচ্ছে যে আয় হলে এটা হচ্ছে সম্পদ। অর্থাৎ দায় হলে মূলধন তহবিলের দায়ের পাশে, সম্পদ হলে মূলধন তহবিলের সম্পত্তির পাশে, আয় হলে মূলধন তহবিলের সম্পত্তির পাশে। বুঝা গেছে? কারণ আমরা জানি বিগত বকেয়া আয় মানে হচ্ছে যে সম্পদ, তাহলে বিগত মানে গত বছরের সম্পদ, সেজন্য মূলধন তহবিলের সম্পদ। আর বকেয়া ব্যয় মানে আমরা জানি দায়, দায় মানে এটা বিগত মানে গত বছরের দায়, সেজন্য মূলধন তহবিলের দায়ের পাশে লিখবা। আর চলতি বকেয়া, চলতি বকেয়া মানে হচ্ছে চলতি বছরের বকেয়া, তাহলে বকেয়া মানে হচ্ছে যে বকেয়া ব্যয় হলে দায়, তাহলে উদ্বৃত্ত পত্রের দায়ের পাশে লিখবা। আর আয় হলে সেটা সম্পদ, সেটা উদ্বৃত্ত পত্রের কোথায় লিখবা, সম্পত্তির পাশে লিখবা। আসো বিগত অগ্রিম, বিগত অগ্রিম মানে গত বছরের অগ্রিম। আমরা জানি অগ্রিম ব্যয় মানে কি, সম্পদ, অগ্রিম ব্যয় মানে কি, সম্পদ, বিগত মানে গত বছরের সম্পদ, তাহলে মূলধন তহবিলের সম্পত্তির পাশে লিখবা, মূলধন তহবিলের কোথায় লিখবা, সম্পত্তির পাশে লিখবা। আর আয় মানে দায়, আয় মানে কি, দায়, তাহলে আয়ের ক্ষেত্রে যদি বিগত অগ্রিম দেওয়া থাকে, তাহলে এটা মূলধন তহবিলের কোথায় লিখবা, দায়ের পাশে লিখবা। চলতি অগ্রিম, চলতি অগ্রিম মানে হচ্ছে যে আমাদের চলতি বছর অগ্রিম, এটা যদি ব্যয় হয়, আমরা জানি অগ্রিম ব্যয় সম্পদ, তাহলে চলতি অগ্রিম যদি ব্যয় হয়, তাহলে এটাকে আরেকবার উদ্বৃত্ত পত্রের সম্পত্তির পাশে লিখবা। আর চলতি অগ্রিম যদি আয় হয়, সেটাকে উদ্বৃত্ত পত্রের দায়ের পাশে লিখবা। ক্লিয়ার? ওকে, এরপরে আসো। ওকে, এরপরে হচ্ছে এখন আমরা যে বিষয়গুলা শিখবো সেটা হচ্ছে আমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ নোট আছে, এই গুরুত্বপূর্ণ নোটগুলো একটু আমরা দেখিনি। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য হচ্ছে আমাদের জনকল্যাণ করা, পরীক্ষায় আসে।
তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য অর্থাৎ প্রধান লক্ষ্য হচ্ছে যে কি করা, জনকল্যাণ করা। শিখলাম, মুখস্থ করে ফেলবা। 2 নাম্বার, অব্যবসায় প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস হচ্ছে সদস্যদের চাঁদা। অব্যবসায় প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস হচ্ছে যে কি, সদস্যদের চাঁদা। অব্যবসায় প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস হচ্ছে কি, সদস্যদের চাঁদা। 3 নাম্বার, মুনাফাভোগী অব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলধন তহবিলকে তারা মূলধন বলে। আমরা দুই ধরনের অব্যবসায় প্রতিষ্ঠান বলছি, একটা হচ্ছে মুনাফাভোগী আর একটা হচ্ছে অমুনাফাভোগী। মুনাফাভোগী যেগুলা, এগুলাকে মূলধন তহবিলটাকে তারা মূলধন বলে। মূলধন তহবিলটাকে তারা কি বলে, মূলধন বলে। ওকে, এরপরে হচ্ছে যে মূলধন তহবিল হচ্ছে সম্পদ ও দায়ের পার্থক্য। মূলধন তহবিলটা কি, সম্পদ ও দায়ের পার্থক্য, কিছুক্ষণ আগেও বলছি আমরা। এরপরে প্রবেশ ফি, এই যে প্রবেশ ফি বা ভর্তি ফি, এটা সম্পর্কে যদি প্রশ্নে কিছু বলা না থাকে তাহলে এটাকে ব্যয় ধরতে হবে। কি ধরতে হবে, ব্যয় ধরতে। আবার বলতেছি, প্রবেশ ফি বা ভর্তি ফি সম্পর্কে যদি প্রশ্নে কিছু বলা না থাকে তাহলে এটাকে তোমাকে ব্যয় ধরতে হবে। এরপরে অনুদান উল্লিখিত ধন সম্পদ, আজীবন সভ্যের চাঁদা, এগুলা সম্পর্কে যদি প্রশ্নে কিছু বলা না থাকে তাহলে এগুলাকে আমাদের দায় হিসাবে বিবেচনা করতে হবে। কি করতে হবে, দায় হিসাবে বিবেচনা করতে হবে। আর প্রশ্নে বলা থাকলে তো সেটা অন্য কথা। কোন তহবিলের বিপরীতে খরচ দেওয়া থাকলে তহবিল থেকে খরচটা বাদ দিতে হবে। কিরকম, মনে করো ত্রাণ তহবিল আছে প্রশ্নে, কি আছে, ত্রাণ তহবিল আছে 50,000 টাকা। এখন প্রধানের দিকে দেওয়া আছে ত্রাণ প্রদান, কি আছে, ত্রাণ প্রদান। তাহলে ত্রাণ প্রদান খরচ করে ফেলছে, তাহলে তহবিল থেকে খরচটা কি করে দেখাবো, বাদ দিয়ে দেখাবো, আর বাকি হচ্ছে 40,000 টাকা। মনে থাকবে। তাহলে কোন তহবিলের বিপরীতে যদি আমাদের খরচ দেওয়া থাকে, খরচটাকে তহবিল থেকে বাদ দিতে হবে। আর যদি তহবিল দেওয়া না থাকে তাহলে আমাদেরকে এটাকে খরচের দিকে দেখাতে হবে। বুঝা গেছে? তাহলে এভাবে আমরা মূলত এগুলা শিখলাম। তাহলে তোমরা এগুলা ভালো করে প্র্যাকটিস করো। আশা করি আজকের পর থেকে এই অব্যবসায় প্রতিষ্ঠানের সম্পর্কে যে তোমাদের একটা ভয় বা তোমাদের একটা ভীতি, আশা করি এই ভয় বা ভীতিটা চলে যাবে। একটু মনোযোগ সহকারে দেখবা। ওকে, আজকের মতো এতটুকু। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।